আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্রেইন ড্রেইনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের সমাজে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা, যেমন সবাই প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে বিলং করে না, যেমন আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, এমনই অনেকেই আছে নিম্ন মধ্যবিত্ত। ওদের তো ওরকম প্রিভিলেজ নাই যে দেশে বসে ওর সাথে কোনো অন্যায় হলে সে ওরকম মানে ওরকমভাবে সে সুযোগ সুবিধাটা পাবে যে তার অন্যায়ের হচ্ছে যে কোনো সলিউশন সে তো পাচ্ছে না। সেটা তো সে স্বাভাবিকভাবে সে বিদেশে গিয়ে সে নিজেকে সেটেল করতে চায় এবং সে তার পরিবারের সাথে একসাথে চলে যেতে চায়। এই যে ব্যাপারটা, এই নিরাপত্তা ব্যবস্থাটা কেন রাষ্ট্র গুরুত্বের সাথে দেখে না, কেন আমাকে বারবার হচ্ছে যে কোনো বাপ চাচা ধরে হচ্ছে যে পুলিশের কাছে গিয়ে হচ্ছে বলতে হয় যে আমাকে হচ্ছে যেন হচ্ছে এই জিনিসটা যেন ঠিক করে দেয়, বা কোনো হচ্ছে জন্ম নিবন্ধন ঠিক করতে হচ্ছে বা আমাকে সার্টিফিকেট ঠিক করতে, তখন আমাকে পরিচিত ধরে কাজটা ঠিক করতে হয়। এখানে কোনো হচ্ছে সুযোগ সুবিধাটা তো আমাদের এখানে আমাদের জনগণের সাথে তো সুযোগ মিলছে না জিনিসটা। আর আরেকটা যেটা প্রশ্ন আমার কাছে, সেটা হচ্ছে অনেক শিক্ষার্থীদের মাঝে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, সেটা হচ্ছে আনফেয়ার গ্রেডিং। গুরুত্বপূর্ণ একটা কারণ আমি দেখেছি এখানে পাওয়ার ডাইনামিক্সের একটা কথা চলে আসে। শিক্ষকরা হচ্ছে অনেক শিক্ষকই আছে যে প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে এবং ওনারা হয়তো ঠিক আছে ভালো বোঝান, কিন্তু ওনারা ফেভারিটিজম করতে গিয়ে যে আনফেয়ার গ্রেডিংটা করেন, অনেক বিশ্ববিদ্যালয় থেকে দেখি যে এটা আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না ওই শিক্ষকদের তরফ থেকে। এটা আসলে কারণ কি? মানে করা হয় না। তারপর হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলছে, হ্যাঁ প্রাইভেট, আমি ইভেন পাবলিকেও দেখেছি, পাবলিকেও তো রিসেন্টলি অনেক ধরনের ঘটনা হচ্ছে এগুলো নিয়ে। আর সব থেকে বড় ব্যাপার আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেভারিটিজম সমস্যা না, সমস্যা হচ্ছে আনফেয়ার গ্রেডিং। মানে ওয়াই আমি আনফেয়ার, আমি কেন হচ্ছে ঠিক আছে শিক্ষকদের একটা প্রিয় স্টুডেন্ট থাকতেই পারে, বাট আনফেয়ার কেন করব, আমার প্রশ্নটা এখানে। আচ্ছা, আর শিক্ষা ব্যবস্থা এবং গ্রেডিং পদ্ধতিতে এটা নিয়েও একটা প্রশ্ন করেছেন, এটা বাস্তব চিত্র কি বলে, বা এরকম যখন অভিযোগ আসে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই এই ব্যাপারে সজাগ থাকেন? না, এই যেরকম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমি বিদেশ থেকে পড়াশোনা করার পরে প্রথমে জয়েন করেছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আচ্ছা, তারপরে আমি জয়েন করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফলে দুইটা সিস্টেম সম্পর্কে আমি মোটামুটি জানি, এবং দুইটা সিস্টেমে একদমই গ্রেডিং পদ্ধতি আলাদা, পরীক্ষা পদ্ধতি আলাদা, অ্যাপ্রোচের দিক থেকেও সব আলাদা। আমি মনে করি যে একটা জাতীয় পর্যায়ে এটা ইউজিসি করতে পারে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রেডিং পদ্ধতি তৈরি করা। আর যিনি তৃতীয় প্রশ্নকর্তা ছিলেন তিনি যেটা বললেন যে আনফেয়ার গ্রেডিং হয়ে থাকে, এই কথাটা সত্য। কারণ হচ্ছে যে শিক্ষকরা কখনো কখনো, আমি শিওর না যে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হয় কি না, সরকারি বিশ্ববিদ্যালয়টা হয় আনফেয়ার গ্রেডিং, এবং কখনো কখনো দলীয় আনুগত্যের ভিত্তিতেও হতে পারে। এবং আমাদের দলীয় যে রাজনীতির যে ভয়াবহ অতিমারি সেটা চলছে। ডক্টর ফাহমিদা যেটা বললেন যে একজন শিক্ষকেরও তার যে পদোন্নতি সেটাও নির্ভর করে উনি কোন দল করেন। এই চক্র থেকে কি বাংলাদেশ বেরোতে পারে? বাংলাদেশের আমি এই শব্দটার সাথে একটু সচেতনভাবে ভিন্ন মত পোষণ করি। রাজনীতি এবং দলীয় রাজনীতি, পলিটিক্স কিন্তু খুবই দরকার। নিশ্চয়ই পলিটিক্স ছাড়া, পলিটিক্যাল একটা স্পেস, হ্যাঁ, আপনার বেতন কত হবে, আপনার আজকে ডাইনিং টেবিলে খাওয়া আসবে কি না, এটা পলিটিক্স দিয়ে নির্ধারিত হয়। পলিটিক্যাল স্পেসটা অনেক বড়, নিশ্চয়ই, কিন্তু এইটা মাঝখানে আটকে দেওয়া হলো দলীয় রাজনীতি। তো ফলে রাজনীতি এবং দলীয় রাজনীতির মধ্যে একটা অবশ্যই একটা পার্থক্য আছে। আমাদের এই সমস্যার অনেকগুলো মূল কারণ হচ্ছে দলীয় দৃষ্টিভঙ্গি। সেটা যদি আমরা পরিবর্তন করতে পারি, আমাদের 2024-এর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পেরেছি দলীয় রাজনীতি দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে শাসন করা যাবে না। বাংলাদেশকে শাসন করতে গেলে বাংলাদেশের রাজনীতি বুঝতে হবে মানুষকে নিয়ে, এবং মানুষকে সার্ভ করতে হবে। যদি ওই জায়গায় যায়, একটা নিরপেক্ষ এবং একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি করা সম্ভব হয়, এবং সবাই যদি মনে করে আপনার মতো যে আমার ইকুয়াল অপরচুনিটি আছে এখানে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আর যদি এখনও যদি 50 বছর আগের যে রাজনীতি ছিল, 40 বছর আগের রাজনীতি ছিল, বা 2 বছর আগেও যে রাজনীতি ছিল, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশ চলবে না, এবং বাংলাদেশ ভোলাটাইল থাকবে। বিশেষ করে 2024-এর যে গণ আন্দোলন হয়েছিল, এবং তার আশেপাশে আমরা সেই সময় শ্রীলঙ্কাকে দেখেছি কিছুদিন আগে, নেপালে বাংলাদেশে পরে হয়েছে আন্দোলন, এবং ইন্ডিয়াতে ককরোচ জনতা পার্টি আন্দোলন করেছে।
এবং মূল কারণ কিন্তু এই শিক্ষিত জনগোষ্ঠীর অসন্তুষ্টি। তাদেরকে বাইরে রেখে রাষ্ট্র নিরাপদ থাকবে না, জি। রাজনৈতিক দল নিরাপদভাবে দেশ শাসন করতে পারবে না।